এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। টেট প্রশ্নভুল মামলার অফিস রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। টেট 2014 প্রশ্নভুল মামলা। দীর্ঘদিন ধরে যেটি আমরা জানি ম্যাট 1594 নামে পরিচিত প্রতিভা মণ্ডলের যে মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সবার নাম্বার দেওয়ার নির্দেশ দিয়েছিল, সেই মামলাকে চ্যালেঞ্জ করে দীপদেন্দু কুন্ডু প্রথমে কিন্তু 2023 সালে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। তারপরে 2024 সালে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আরেকটি মামলা করেছিলেন। সেই মামলাটি 2024 সালে কিন্তু এই দীপদেন্দু কুন্ডুর মেন ম্যাটারের সঙ্গে ট্যাগেড হয়ে রয়েছে। সেই দুটি মামলা সুপ্রিম কোর্টে লিস্টেড হলো। তার অফিস রিপোর্টে গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব। লিস্টেড অন 22/9/2025, কোড নাম্বার 7 এবং আইটেম নাম্বার 60। এবার যে বিষয়টি জাস্টিস নরসীমা এবং জাস্টিস অতুলেশ চন্দ্রকুর এর বেঞ্চে এই মামলাটির শুনানি কিন্তু রয়েছে এবং সিরিয়াল নাম্বার 60 আপনারা দেখতে পাচ্ছেন। এবার সুপ্রিম কোর্টের 60 নম্বর আইটেম পর্যন্ত শুনানি হওয়ার অনেকটাই চান্স থাকে। সেই মতো বলা যেতে পারে এই মামলার শুনানি কিন্তু ওই দিনই 22/9/2025 সংগঠিত হতে চলেছে। এবার যে বিষয়টি গুরুত্বপূর্ণ, দ্য অনারেবল কোর্ট 6/11/2023 নোটিশ ইস্যুডেড হ্যাজ বিন প্লিজ টু পাস দ্য ফলোইং অর্ডার। অ্যাপ্লিকেশন ফর ইমপ্লিমেন্ট অ্যালাউমেন্ট, যেটা ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট বা হস্তক্ষেপ থাকে সেগুলো অ্যালাউ হয়েছে। পারমিশন টু ফাইল স্পেশাল লিভ পিটিশন ইজ গ্রান্টেড, স্পেশাল লিভ পিটিশন গ্রান্ট হয়েছে এবং এই সমস্ত তথ্য 6/11/2023 উঠে এসেছিল। The matter SLP diary number 37242025 was lastly listed before the honorable judge chambers on 4/9/2025। সেপ্টেম্বর মাসের 4 তারিখে আপনাদের তথ্যটি দিয়ে আমি জানিয়েছিলাম যে চেম্বার হিয়ারিং হবে। সেই মতো আপনারা জানেন জাস্টিস জয়মাল্য বাগচির চেম্বারে কিন্তু এই মামলা শুনানি হয়েছিল এবং জজ এটা সম্পর্কে সন্তুষ্ট হয়ে এই যে অর্ডারটি পাস করেছিল। যে আয়গুলো হয়েছিল, ইন্টারলিকুইটারি অ্যাপ্লিকেশন যেগুলো হয়েছিল, সেই আয়গুলো কিন্তু ওই দিন অ্যাকসেপ্ট হয়েছিল। এসএলপি যেটি হয়েছিল এই এসএলপির অন্তর্গত 37294 এর অন্তর্গত যে আয়গুলো হয়েছিল সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছিল। যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এখানে ছিল, হিয়ার লার্ন কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য পার্টিস এবং পার্টিসগুলো শুনানির জন্য উপস্থিত ছিলেন। অ্যাপ্লিকেশন ফর ইমপ্লিমেন্ট আর অ্যালাউড সাবজেক্ট টু জাস্ট অবজেকশন that may be raised by the petitioner during hearing of the special leave petition। যখন স্পেশাল লিভ মূল মামলা হিয়ারিং হবে, অ্যাপ্লিকেশন অফ ইমপ্লিমেন্টের যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো অ্যালাউ নিয়ে তারা অবজেকশন করতে পারে বা বাধা দিতে পারে, সেটা স্পেশাল লিভ পিটিশনের সময় উঠে আসতে পারে। একটি বিষয় কিন্তু আয়গুলো অ্যাকসেপ্ট হয়েছে সুপ্রিম কোর্টের দ্বারা এর আগেই। দ্য ম্যাটার মে বি প্লেসড বিফোর দ্য রেগুলার বেঞ্চ অ্যাজ পার রুল অনুযায়ী এই ম্যাটারটি সুপ্রিম কোর্টের রেগুলার বেঞ্চে শুনানি হচ্ছে। কোন বেঞ্চে? কোর্ট নাম্বার 7 জাস্টিস নরসিংহা অতুল এস চন্দ্রগুড়া বেঞ্চে এই মামলাটি শুনানি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি, it is submitted that in pursuance of order quoted respondent number 214 214টি রেসপন্ডেন্ট রয়েছে টোটাল, হ্যাভ বিন ইমপ্লিডেড, তারা ইমপ্লিডেড হিসাবে হস্তক্ষেপকারী ছিল অ্যাজ পার্টি রেসপন্ডেন্ট। অ্যাকর্ডিং টু কজ টাইটেল হ্যাজ বিন অ্যামেন্ডেড অ্যান্ড সেম ইজ বিং সার্কুলেটেড উইথ দিস অফিস রিপোর্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে জাস্টিস বি.আর. গাভাই প্রধান বিচারপতি হওয়ার পরে যত পুরানো মামলাগুলো আছে সব কিন্তু লিস্টেড হচ্ছে এবং তার ফাইনাল জাজমেন্ট কিন্তু চলে আসছে। আপনারা লক্ষ্য করেছেন ডিএ মামলা থেকে শুরু করে রাজ্যের, এছাড়াও যে শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক 2 বছরের মধ্যে, এই সমস্ত রায়, রিজার্ভ ক্যাটাগরির যে রায়, মানে রিজার্ভ ক্যাটাগরির যে রায়টা আছে, একাধিক এই ধরনের রায় কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বেরোচ্ছে। সেই মতো 2014 টেটের প্রশ্নভুল মামলার রায়টা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার মুখে রয়েছে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দীর্ঘায়িত শুনানি কিছুই সুপ্রিম কোর্ট হয় না। একটা মামলা বেশি হলে 2 মিনিট, 10 মিনিট, 15 মিনিট করে শুনানি হয়। দীর্ঘায়িত ব্যাপার, সেটা যেটি দেশ জুড়ে ব্যাপার প্রভাব পড়বে, সেই মামলাগুলো শুনানি দীর্ঘায়িত হয়। বা কারোর চাকরি চলে গেছে দীর্ঘ, যেমন 26,000 চাকরি বাতিলের শুনানি দীর্ঘদিন, এই মামলার শুনানি দীর্ঘদিন, কিন্তু এই মামলার শুনানিগুলো খুব কমই হবে। এবার দেখুন, যারা ইমপ্লিমেন্টার ছিল, যারা ইন্টারলেগুটরি অ্যাপ্লিকেশন বা পরবর্তীকালে আইএ ফাইল করে ঢুকেছিল, অরিজিনাল রেসপন্ডেন্ট নয়, পিটিশনারও নয়, তাদেরকে রেসপন্ডেন্ট হিসাবে আখ্যা দিল। তার মানে এর আগে কি ছিল, সুপ্রিম কোর্টে যারা আইএ ফাইল করে ঢুকেছিল, ইমপ্লিটার হিসাবে ঢুকেছিল বা আইএ ইন্টারলেগুটরি অ্যাপ্লিকেশন করে ঢুকছিল, তাদের কোনো মূল্য ছিল না মেনশন করার। তারপরেও তারা বারবার মেনশন করার চেষ্টা করছিল। যদি রেসপন্ডেন্ট বা পিটিশনাররা ইচ্ছা করে সেটা মেনশন করাতে না চায়, কোনো অভিসন্ধি নিয়ে, খারাপ অভিসন্ধি নিয়ে, কিন্তু এখন থেকে সেটা আর হচ্ছে না। এখন রেসপন্ডেন্ট হিসেবে আখ্যা পেল এই 2 থেকে 214 পর্যন্ত যে সমস্ত ইমপ্লিটাররা রয়েছে, সবাই, যারা আইএ ফাইল করেছে সবাই কিন্তু এটার জন্য তারা মেনশন করার সুযোগ পেল। কোর্ট সেটা মেনশন নিতে পারে, রেসপন্ডেন্ট হিসেবে আঁকা পেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই।
দ্য ম্যাটার্স অ্যাবাভ মেনশন আর লাস্টলি মেনশন, এবং এই ইমপ্লিডেটের দ্বারা, এই রেসপন্ডেন্টের দ্বারা ম্যাটারটি 12/9/2025 কিন্তু মেনশন করা হয়েছে। দ্য অনারেবল কোর্ট অফ প্লিজ টু পাস দ্য ফলোইং অর্ডার। লিস্ট ম্যাটার 22/9/2025, 22/9/2025 ডিস্ট্রিক্ট হওয়ার কথা ছিল, যে অর্ডারগুলো পাস হয়েছিল, এবং সঙ্গে যে দ্য স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, অ্যাফিডেভিট, ডকুমেন্টস ফাইল, কিছু কিছু ডকুমেন্টস, অ্যাফিডেভিট এবং ইন্টারভেনশন বা ইমপ্লিমেন্ট, যেটা আই ফাইল কিছু কিছু, সেগুলো কিন্তু ওই দিন এই 12/9/2025 কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে। এই আই ফাইলগুলো অ্যাকসেপ্ট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্লেস উইথ এসএলপি পেপার বুক, এসএলপি পেপার বুকের সঙ্গে এগুলো রাখা হচ্ছে 19/12/2023 থেকে। আর শেষ আপনারা দেখতে পাচ্ছেন 19/9/2025 একটি আই ফাইল কিন্তু হয়েছে, সেটাও কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে 19/9/2025, মানে গতকাল। 7/9/2024 মিসেলেনিয়াস ডকুমেন্টস ইত্যাদি ইত্যাদি। দ্য পিটিশনার অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন এবং মেনশন ইজ লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট উইথ দিস অফিস রিপোর্ট। অফিস রিপোর্টের সঙ্গে যেগুলো জোড়া হয়েছে, যে আই ফাইলগুলো, অ্যাপ্লিকেশনগুলো এবং মেনশন, সমস্ত পেপারগুলো কিন্তু অনারেবল কোর্টে রাখা হয়েছে শুনানির জন্য। এই হচ্ছে বিস্তারিত তথ্য উঠে এসেছে। তাহলে 2014 টেট পোস্টমূল মামলার শুনানি কিন্তু 22 তারিখে হতে চলেছে সুপ্রিম কোর্টে। 22 তারিখে ওই দিকে কি জাজমেন্ট চলে আসবে বা গুরুত্বপূর্ণ তথ্য চলে আসবে, সেটা আমরা জানতে পারবো সময়ের সঙ্গে সঙ্গে। এবার 2014 টেটের এই যে প্রশ্নমূল মামলার রেজাল্ট কি হতে পারে, এখানে সবাইকে নাম্বার দেওয়ার কথা বলেছিল ডিভিশন বেঞ্চ। আর এখন সুপ্রিম কোর্ট কি বলতে চায় সেটা দেখার বিষয়। যদি আরো অনেক সবাইকে আবার নাম্বার দিতে বলে, তাহলে কিন্তু রাজ্য সরকারের আবার চাপ বেড়ে যাবে। সেই 2014 টেটের যত খাতা রয়েছে সেগুলো মূল্যায়ন করে আবার নাম্বার দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই হচ্ছে বিষয়। ধন্যবাদ।